আমরাই বোধহয় একমাত্র গ্রুপ যারা একই ট্রিপে সিঙ্কুলাকে বোথ সাইড থেকে ক্রস করবে। আগে কোনো গ্রুপ খুব সম্ভবত এটা করেনি যে একই জার্নিতে দুবার সিঙ্কুলা ক্রস। প্রথম ওয়াটার ক্রসিং আজকের, যেখানে কালকে জল ছিল না আজকে অনেক জল। ওপর থেকে পাথরও পড়ছে, বড় বড় পাথর। ওই যে গৌরমনোরঞ্জন দেখা যাচ্ছে একটু একটু আবছা আবছা। একটা সময় আসলো যখন বাপির বাইক আর উপরের দিকে উঠতে চাইছে না, বারবার আটকে যাচ্ছে ভয়ঙ্কর পিচ্ছিল কাদাযুক্ত চড়াই রাস্তায়। কোথাও কেউ নেই, খালি ভয় হতে থাকলো এই অবস্থায় যদি বাপির কখনো শরীর খারাপ হয় তাহলে আমি কি করব। সুপ্রভাত বন্ধুগণ, লিভিং ইনসুলেটর ইউটিউব চ্যানেলের লাদাখ 2.0 সিরিজের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে 1 আগস্ট 2024, এখন প্রায় 6:30 বাজে। আমরা রেডি হয়ে নিয়েছি বেরোনোর জন্য, তবে একটু অন্যরকম ভাবে। আপনারা যারা আমাদের পুরনো এপিসোডগুলো দেখেছেন এই সিরিজে তারা জানেন যে আমরা 4 জনে মিলে জার্নিটা শুরু করেছিলাম বাড়ি থেকে। কিন্তু আজকে এই 4 জনের টিম দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। 2 জন এই পাদুম থেকে কার্গিল হয়ে লাদাখের অন্য অংশে ঢুকবে, অর্থাৎ লের দিকে যাবে, আর বাকি 2 জন ইনক্লুডিং মি আমরা এখান থেকে ফেরার পথ ধরবো। বেসিক্যালি যখন ট্রেনে উঠেছি তখন থেকে আমার শরীরটা খারাপ, কিন্তু দিল্লিতে নেমে সেন্সলেস হয়ে যাওয়ার জন্য আরো শরীরটা খারাপ হয়। এই যে জনগণের গোজগাছ চলছে, খুব খারাপ লাগছে। পরিকল্পনা ছিল তো সবাই একসাথে মিলে যাব, কিন্তু আলটিমেটলি হলো না। তো আমরা 2 জন আলাদা হয়ে যাচ্ছি, আর সুমিতদা বাপিদা ওরা ব্যাক করছে, আমি আর রঞ্জন যাচ্ছি। দেখা যাক কি করতে পারি, মনে সাহস জুটিয়ে যাচ্ছি। ওরা থাকলে খুব ভালো হতো, কিন্তু পরিস্থিতি অনুকূল নয়। খুব খারাপ লাগছে, কারণ লাদাখ ট্রিপটাতে মূলত আমি এবং মান্টি দুজনেই ভরসা করেছিলাম সুমিতদা এবং বাপিদার উপরে। দেখা যাক, এটা একটা আমাদের বা লড়াইয়ের একটা জায়গা, আমাদের পরীক্ষার জায়গা। আমাদের নিজেদের পরীক্ষা দিয়ে পরীক্ষায় পাশ করতে হবে। হঠাৎ করে বাপিদার একটু শারীরিক অসুস্থতার কারণে সুমিতদা এবং বাপিদাকে দুজনকেই ফেরত যেতে হচ্ছে, কারণ বাপিদাকে তো এক হাত ছাড়া যাবে না। তাই সুমিতদা বাপিদাকে নিয়ে নিচে নেমে যাচ্ছে। ইনফ্যাক্ট ওরা 2 জনও আমাদের সঙ্গে ফিরে যেতেই চেয়েছিল, কিন্তু আমরা ইনসিস্ট করলাম যে আবার কবে সুযোগ হবে তার তো কোনো ঠিক নেই, কারণ প্রত্যেককেই এই ট্রিপটাতে আসার জন্য নিজের কর্মক্ষেত্রে বা বাড়িতে সর্বত্র অনেক কিছু অ্যাডজাস্টমেন্ট করে আসতে হয়। তো হ্যাঁ, যতটুকু পারে করে নেওয়াটাই ভালো। দেখি, আমরা চেষ্টা করব। মূলত সুমিতদা এবং বাপিদা দুজনেই উৎসাহ দিল যে তোরা ট্রিপটা কমপ্লিট করে আয়। টাচে থাকবো অবশ্যই যতক্ষণ নেটওয়ার্ক থাকবে। এবার অ্যাকচুয়ালি বাপির শরীরটা এমনভাবেই খারাপ হলো যে ওকে আর মানে জোর করবার কোনো জায়গা নেই। আপনারা জানেন যে ওর প্রেশারটা কি জায়গায় পৌঁছেছিল, আগের এপিসোডে দেখেছেন। তার চাই আমাদের থাকতে হয়েছে, শিশুতে আমাদের এক্সট্রা থাকতে হয়েছে। তো ওই জন্য ওর সঙ্গে আমিও ফিরে যাচ্ছি। চলুন, রাস্তায় দেখা হবে। তবে এখানে একটা ব্যাপার আছে, আমরাই বোধহয় একমাত্র গ্রুপ যারা একই ট্রিপে সিঙ্কুলাকে বোথ সাইড থেকে ক্রস করবে। একদিক থেকে ক্রস করে আমরা এসছি দারচার দিক থেকে, এখন আমরা পাদুমের দিক থেকে ক্রস করে আবার মানালি যাব। আগে কোনো গ্রুপ খুব সম্ভবত এটা করেনি যে একই জার্নিতে দুবার সিঙ্কুলা ক্রস। চলুন কি হয় দেখা যাক। ডাক্তার দেখালাম, তা ডাক্তার বলছে যে প্রেশার বিশাল হাই আছে, এবং আমি বুঝতে পারছি আমার শরীরের কন্ডিশনটা ঠিক আগের মতো নেই। তা সেই কারণে আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি। তা আমি যাচ্ছি বলে সুমিত আমার সাথে যাচ্ছে, কারণ এতখানি পথ সুমিত আমাকে একা সাথে চাইছে না। অঞ্জন আর বান্টি ওরা 2 জন লাদাখটাকে কমপ্লিট করবে, কারণ ওদের ঘোরা নেই জায়গাটায়। আমরা যতখানি পারার বুঝিয়ে দিয়েছি। বান্টির একদমই ইচ্ছা নেই, তবুও অঞ্জনের মুখ চেয়ে বান্টি তো তনমনে করেই বেরাচ্ছে। তার মধ্যে আজকে মেঘলা আকাশ। আজকে দেখি কতদূর ফেরত যাওয়া যায় বাড়ির দিকে। এই ওদের বাধা ছাতা চলছে, আমাদের মোটামুটি হয়েছে। সামনে অবস্থা দেখুন, ওই সিঙ্গুলার দিকে অবস্থা দেখুন, পুরো মেঘে ঢাকা। এখানে বৃষ্টি পড়ছে, পুরো মেঘ। এবং এখানে বলছে যে
পাসের মাথায় চাপ হতে পারে, বরফ আছে, লোকাল লোকজনেরা বলছে। দেখি, বেরোতে তো হবেই। অঞ্জন, বেরোই। কি হবে বুঝতে পারছি না। বেরোই, সাবধানে যাস, আমরা জানি না কি করবো। হ্যাঁ, ওই যে গ্রুপ যাচ্ছে, গ্রুপ ধরে নিতে পারলে খুব ভালো হয়। সাবধানে যাস, তাড়াতাড়ি বেঁধে পেছন পেছন যা। সাবধানে যাস। হ্যাঁ, তোরা সাবধানে থাকিস। চলো আসি। হ্যাঁ, বেরিয়ে যা, তাড়াতাড়ি বেরিয়ে যা। যাবো, মাইলটা দেখে নাও। পাদুম থেকে যেদিন আমরা যাত্রা শুরু করলাম সেদিন সকালের দিকে এক পশলা বৃষ্টি হয়ে থাকলেও আমরা যখন হোটেল ছেড়ে সিঙ্কুলা পাসের দিকে রাইড শুরু করলাম সেই মুহূর্তে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিটা থেমে গিয়েছিল। কিন্তু কয়েক কিলোমিটার আসার পরেই প্রথমে ইলশেগুড়ি বৃষ্টি শুরু হলো। তারপর তার তীব্রতা বাড়তে বাড়তে একসময় ভালোই জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। পুরো কালো হয়ে রয়েছে সব এবং বৃষ্টি হচ্ছে। চলে এসেছি সরাব নদীর পাড়ে, সামনে নদী দেখা যাচ্ছে আর আমরা এগিয়ে যাচ্ছি অজানা পরিস্থিতির দিকে। স্টার্ট করেছি 8টার সময়, এখন দেখি কতক্ষণ লাগে আর কতটা যেতে পারি। স্যাডেল ব্যাগ আর ট্যাঙ্ক ব্যাগের রেন কভার আর হেলমেটের ভাইজারে চটর পটর শব্দ শুনতে শুনতে ওই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতেই আমরা এগোতে থাকলাম। গোপ্রোর লেন্সে মাঝে মধ্যেই 2-1 ড্রপ জল জমে জমে সব ঘোলা হয়ে যেতে থাকলো। এই বৃষ্টির মধ্যে কীভাবে সিঙ্কুলা পাস পেরোবো সেই চিন্তা যেমন ছিল, তার থেকেও বেশি চিন্তা ছিল বাপির শারীরিক অবস্থা নিয়ে। তাই উদ্বেগ কিছুটা কাটাতে আর বাপিকেও একটু মানসিকভাবে চাঙ্গা করবার জন্য নাগারে ওয়াকি টকির মাধ্যমে কথা বলতে থাকলাম। তার কোনোটা কাজের, কোনোটা অকারণ। শরীর কি মনে হয় ঠিকঠাক আছে? ঠান্ডা লাগছে কিন্তু ভালো। হ্যাঁ হ্যাঁ, হাওয়াটা যখনই লাগছে তখন ঠান্ডাটা বেশি লাগছে, ওই জন্য। বৃষ্টির সঙ্গে সঙ্গে আর যেটা শুরু হয়েছিল প্রবল হাওয়া, আর বাইক চালানোর জন্য হাওয়ার একটা দমক তো ছিলই। দুয়ে মিলে বেশ ভালো ঠান্ডা লাগতে শুরু করলো। তাই ঠিক করলাম এবার দাঁড়িয়ে রেনকোটটা পরে নেব। ভালো বৃষ্টি হচ্ছে। আমার তো তাহলে সেই জুতো মুতো সব খুলতে হবে, শুধু আপারটা। হ্যাঁ, দাঁড়াতে পারো কোথাও তাহলে। বৃষ্টি তো পড়ছিলই, সঙ্গে প্রবল হাওয়া, প্রবল হাওয়া। বাইক ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে এক সময়, এরকম হাওয়া মনে হচ্ছিল। তো দাঁড়িয়ে রেনকোটটা পরে নিলাম, আপারটা। ঠান্ডাও লাগছিল বেশ। এখন আবার যাচ্ছি, দেখি কি অবস্থা দাঁড়ায়। গুঁড়ো পাথর, ঝুড়ো পাথর, তার মধ্যে আবার জেসিবি। ব্রিজটা বেরিয়েছি, চলো আবার টারমাক রোড।
গণবরঞ্জন থেকে পাদুম যাওয়ার সময় যে সমস্ত জায়গাগুলোতে সামান্য জলের ধারা দেখেছিলাম সেগুলো ততক্ষণে বেশ বড় চেহারা নিয়েছে, আর যেগুলো বড় ওয়াটার ক্রসিং ছিল সেগুলো তো ততক্ষণে সব নদী হয়ে গেছে। প্রথম ওয়াটার ক্রসিং আজকের। বাবা সেই বড়টা। চলো পেরিয়ে এসছি বাবা, জল ঢুকে গেছে পুরো। আরে কি ঠান্ডা জল রে ভাই। বর্ধমান মনাস্ট্রি গোম্পা, দারুণ জায়গাতে। মনাস্ট্রির লোকেশনগুলো কিন্তু এরা দারুণ চুজ করে, খুঁজে বার করে। হোমস্টের থেকে বেশি গুরুত্ব দিয়ে খোঁজে জায়গা। বর্ধমান গোম্পা। বৃষ্টির দমক এতটাই বেড়ে গেল যে একটা সময় গোপ্রো খুলে ভেতরে ঢুকিয়ে নিতে হলো। তাই পাহাড়ের এই ভয়ঙ্কর যাত্রার বেশিরভাগ অংশেরই ফুটেজ তোলা আর সম্ভব হলো না। গোপ্রোটা ঢুকিয়ে নেব, তাহলে একটু দাঁড়াও কোথাও এক সেকেন্ড। আচ্ছা, বেশ জোরে বৃষ্টি পড়ছে, গোপ্রোটা ঢুকিয়ে নিই। আর রিস্ক নেওয়া ঠিক হবে না, ঢুকিয়ে নিয়ে তারপর আবার যাব। এইভাবেই একটা সময় এসে আমরা পৌঁছলাম সেই জাংশনে যেখান থেকে গণবরঞ্জন যাওয়ার দুটো রাস্তা ভাগ হয়েছে। অবশেষে আমরা পাদুমের যে হোটেলে ছিলাম সেখান থেকে প্রায় 45 কিলোমিটার এসে দাঁড়িয়েছি। পুরো রাস্তাটাই বৃষ্টি, এখনও টপটপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। রেনকোট পুরো ভিজে গেছে, এবং যেহেতু লোয়ার পার্টে প্যান্টটা পরা হয়নি, রেনকোটটা পুরো রাইডিং প্যান্ট একদম পুরো ভিজে চুপচুপে। এই এন্টায়ার রাস্তাটা আগের দিনের সঙ্গে অনেকটাই বদলে গেছে। প্রথম কথা, আগের দিন প্রচণ্ড ধুলো ছিল, ড্রাই ছিল বলে। আচ্ছা, সেই ধুলোটা নেই, এটা একটা ভালো জিনিস। কিন্তু কঠিন হচ্ছে তার সঙ্গে যে প্রচণ্ড রকমের কাদা হয়ে গেছে নানান জায়গায়। যে সমস্ত জায়গা ড্রাই ছিল সেখানে এখন ওয়াটার ক্রসিং হয়ে গেছে। যে ওয়াটার ক্রসিংগুলো ছোট ছিল সেগুলো এখন ভয়ঙ্কর চেহারা নিয়েছে। সব কটা তুলতেও পারিনি কারণ গোপ্রো ঢুকিয়ে দিয়েছি বৃষ্টির জন্য। যাই হোক, প্রচণ্ড ঠান্ডাও লাগছিল। এই এন্টায়ার ট্রিপে আজকেই একমাত্র ঠান্ডার আমেজটা পেলাম। জুতোর মধ্যে জল ঢোকা ওয়াটার ক্রসিং পার হতে গিয়ে একদম প্রথমেই যে ওয়াটার ক্রসিংটা পার হয়েছি সেটা বেশ বড়ই ছিল। এমনিতেই আগের দিনই বড় ছিল, আজকে আরও বড় হয়ে গেছে। মোজা একদম ভেজা, এবার পায়ে অসার, একদম পাটা এখন প্রায় অসার। যাই হোক, আমরা এখন যে জায়গাটায় চলে এসেছি এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়। আমি আগের দিনের ভিডিওতেও দেখিয়েছিলাম। এই বাঁ দিকের রাস্তাটা হচ্ছে পূর্ণে হয়ে তারপর গণবরঞ্জনের দিকে যায়, আর এই ডান দিকের রাস্তাটা দিয়ে আমরা কাল আগের দিন এসেছিলাম। কারণ এই রাস্তাটা অনেকটাই বা পিচ টারম্যাক রোড, এই রাস্তাটা কম্পারেটিভলি খারাপ। তো আমরা আজকে, এই রাস্তাটা আগের দিন বন্ধ ছিল ব্লাস্টিংয়ের জন্য, আজকে খুলে দেওয়া হয়েছে। এখানে দড়ি টানানো ছিল আগের দিন, দেখতেই পাচ্ছেন। এখন ডান দিকে ওপরে আসছে আগের দিনের ভিডিওর ক্লিপিংটা। আজকে এই জায়গাটা খুলে দিয়েছে, যদিও এখানে রোড ক্লোজ লেখা, তবু এই জায়গাটা খুলে দিয়েছে। আর এই যে ব্লাস্টিং হচ্ছে তার এও দিয়েছে। আমরা যাব এখান দিয়েই। রাস্তা দিয়ে আস্তে আস্তে তো ওয়াটার ক্রসিং আছেই কয়েকটা, যেখানে কালকে জল ছিল না, আজকে অনেক জল। তার সাথে ওপর থেকে পাথরও পড়ছে, বড় বড় পাথর। আমার সামনে একদম পড়ে গেছিলো, খুব কষ্টে বেঁচেছি। বাপি যেটা বললো, একদম ছোট কুলের সাইজের পাথর থেকে শুরু করে একদম 3-4টে ফুটবল যোগ করলে যেরকম হয় সেরকম সাইজের পাথর সমানে পড়ে যাচ্ছে। একটা পাথর তো একদম বাপির মানে খুব অতি কষ্টে সামলেছে, ওটা ওর বাইকে লাগতে পারতো, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছিলো। যাই হোক, চলুন। এখনও বৃষ্টি পড়ছে, বেশিক্ষণ বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতেও আর ভালো লাগছে না। যতটা পারি যাই। সিঙ্কুলা পাসের অবস্থা কি জানি না, কার্গিয়া গিয়ে বা গণবরঞ্জন গিয়ে খোঁজখবর নিয়ে তারপর ভাববো কী করব। আপাতত যাই।
এই রাস্তাতে ঢোকার পর বৃষ্টি যেমন আরও জোরে বাড়ল, তেমনি ভয়ঙ্কর শীত করা শুরু হলো। তাই একটা জায়গায় দাঁড়িয়ে শীতের কিছু জিনিসপত্র পরে নেওয়া, এমনকি উইন্টার গ্লাভসটাও পরে নিতে হলো। ওই যে আমাদের বাইক দুটো ওখানে রাখা আছে। এই হচ্ছে গ্রামটা, দেখতেই পাচ্ছেন পুরো বৃষ্টি পড়ছে। আর ওই হচ্ছে ওপরের অবস্থা, সিংকুলা পাসের দিকের অবস্থা। জানি না ওখানে কি অবস্থা, এখন বরফের কি হাল। ঠান্ডায় সব জবু তবু একদম। এই কদিন গরমে জ্বলেছি আর আজকে ঠান্ডায় কাঁপছি। এই যে হেলমেট রাখা রয়েছে। আমরা 8টার সময় স্টার্ট করেছি, এখন বাজে 10টা, 2 ঘন্টা হয়ে গেছে। আমরা 55-56 কিলোমিটার মতন এসেছি, পুরো ভিজে ঢোল আর গোপ্রো ভেতরে। এখন এই তিস্তা বলে একটা গ্রামে আমরা এসে হাজির হয়েছি। আমরা এসেছি কারঘিয়া গ্রামে। ওই যে গণমনোরঞ্জন দেখা যাচ্ছে একটু একটু আবছা আবছা। এখানে মারাত্মক অফরোড এখন। একটু আগে একটা বিচ্ছিরি টাইপের অনেকটা লম্বা অফরোড, এবং সেই অফরোড বরাবর জল নামছে। সেটা বেরোতে দুজনকেই বেশ বেগ পেতে হলো। বাপি একটা পাথরের খাঁজা এমনভাবে ওর টায়ার আটকে গিয়েছিল যে ঠেলাঠেলি করে সেটা পার করতে হয়েছে। আর সেই করতে গিয়ে পুরো বেদম হয়ে গেছি, প্রচন্ড হাঁপ ধরছে এখন আর কিছু। যাই হোক, এখন আবার একটু ভালো রাস্তা পেয়েছি। একটু আগে একটা অল্টোর সঙ্গে দেখা হলো, তারা ঘন্টাখানেক আগে সিঙ্গুলা বেরিয়েছে। দাদা বলে বড় পড়ছে কিন্তু যেতে পারবেন। আর কারঘিয়াকে যে চেকপোস্টে এন্ট্রি করতে হয় সেখানে যিনি ছিলেন ইউনিফ নাম, তার কাছে কোনো আপডেট নেই ওপর নিয়ে, উপরের কন্ডিশন নিয়ে। উল্টে আমাকে নিজে নাম্বার দিয়ে বললেন, আচ্ছা গিয়ে আপনি ফোন করে আপডেট দেবেন একটু আমাকে। যাই হোক, যাই দেখি, গেলেই বোঝা যাবে। বনরঞ্জনের মাথাতেও বরফ পড়েছে। এখন বাজে 11:30। আমরা গণবরঞ্জন চলে এসেছি। যাওয়ার সময় যে ধাবাটাতে দাঁড়িয়েছিলাম সেখানে দাঁড়িয়েছি। এই যে রান্না হচ্ছে, বাপির জন্য ম্যাগি আর আমার জন্য একটা অমলেট। এরপর আমরা এখানে একটু কফি খাবো। আর এই যে আমরা ভেজা জামা কাপড়ে এতটা এসছি, এখন এই মোজা, গ্লাভস এসব এই বুখারিতে শুকোনোর একটু চেষ্টা চলছে। কিভাবে জল উঠছে দেখুন, ধোঁয়া উঠছে কিভাবে। অমলেট চলে এসছে, খাবো। বাপি কি বলে একটু শুনি, বলো শরীরের অবস্থা বলো। কেঁপে যাচ্ছি আমি, যত তাড়াতাড়ি সিঙ্কুলা পার করতে পারো তত ভালো। শরীর কেমন এখন? মোটামুটি, খুব ভালো না, ওষুধ খেতে হবে। গণবরঞ্জনে একটু বিশ্রাম নিয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম, কিন্তু যাত্রাপথ মোটেই সুখকর রইল না। বেশিরভাগ জায়গাতেই প্রচণ্ড 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 আঠালো কাদা, আর তার মধ্যে ওই খাড়াই চড়াই বেয়ে ওঠা।
বাইকের চাকা স্লিপ করতে থাকলো, বাইক যে কোনো সময় সিট করে পড়ে যাব এরকম সিচুয়েশান বহুবার হলো। যে পথে আগের দিন পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুমকার প্রচুর শ্রমিককে দুপা দূরে দূরে দেখতে পেয়েছিলাম, সেই পথ আজ জনশূন্য, কোথাও কেউ নেই। খালি ভয় হতে থাকলো এই অবস্থায় যদি বাপির কখনো শরীর খারাপ হয় তাহলে আমি কি করব। একটা সময় আসলো যখন বাপির বাইক আর উপরের দিকে উঠতে চাইছে না, বারবার আটকে যাচ্ছে ভয়ঙ্কর পিচ্ছিল কাদাযুক্ত চড়াই রাস্তায়। আর পরিস্থিতি এমন, বাইক দাঁড় করিয়ে আমি যে ওকে কোনো রকমভাবে সাহায্য করব সেটাও খুব একটা সম্ভব হচ্ছিল না, কারণ ওই চড়াইতে ওই কাদার মধ্যে দুপায়ে ভর দিয়ে বাইকটাকে দাঁড় করাতেও বেশ সমস্যা হচ্ছিল। যাই হোক, কোনো রকমে পায়ে ভর দিয়ে ঠেলাঠেলি করে জোর লাগিয়ে আমরা এগোতে থাকলাম। ততক্ষণে বৃষ্টির ফোঁটার সঙ্গে বেশ জোরে তুষারপাতও শুরু হয়ে গেছে। কোথাও কোথাও ফুটেজ তুলতে পারলেও বৃষ্টির কারণেই ঠিকঠাক মতন আওয়াজ রেকর্ড হয়নি। ফলে আমরা তখন কি বলেছি, কি আলোচনা করেছি, কতটা ভয়ঙ্কর বিপদের মধ্যে দিয়ে আমরা এসছি, তার বোধহয় কোনো ডকুমেন্টেশনই আমরা রাখতে পারিনি। যাই হোক, এইভাবেই একটা সময় আমরা এসে পৌঁছলাম সিঙ্কুলা পাসের মাথায়। একটা বড় কাজ সমাধা হলো।
পাশে মাথায়, ক্যামেরা সব বন্ধ হয়ে গেছে, জল ফল ঢুকে কী হয়েছে তাও জানি না। মাঝখানে প্রচণ্ড খারাপ অবস্থায় পড়ে গেছিলাম, বাপির বাইক পুরো আটকে গেছিলো, উঠছিলই না, পাওয়ার লেগেই হচ্ছিল। আর এত কাদা পুরো স্লিপ করছিল, পুরো একদম যাতা অবস্থা। যাই হোক কোনো রকমে উঠেছি, এবার নামবো। উঠেছি যখন নামবো তো বটেই, কিন্তু কিভাবে নামবো জানি না, দেখি। এই দেখুন সিঙ্কুলা পাসের অবস্থা টোটাল হোয়াইট আউট হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, জাস্ট কিচ্ছু দেখা যাচ্ছে না। যাই হোক এর মধ্যেই আমাদের যেতে হবে।